স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি নিবেদিতা দি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অধ্যায় 1.2 এর বিষয়বস্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর তৃতীয় অংশ বা পার্ট 3তে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই, পৃথিবীর সব স্থানে কি বস্তুর ওজন সমান হয়? দেখো, আমরা জানি পৃথিবীর আকৃতি কেমন, অভিগত গোলকের ন্যায়। অভিগত গোলক কাকে বলে? এটা একটা গোলক যার উত্তর দক্ষিণ কিছুটা চাপা আর মাঝ বরাবর অংশ কিছুটা স্ফীত। দেখো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অভিগত গোলকাকৃতি বস্তু। এখানে দেখো, এই যে গোলক, এর দেখো উত্তর দক্ষিণ, এই যে উত্তর অংশ এবং দক্ষিণ অংশ কিছুটা চাপা, আর এই যে মাঝ বরাবর এটা কিছুটা স্ফীত। স্ফীত মানে কি? দেখো, কেন্দ্র থেকে এই অংশের দূরত্ব বা ব্যাসার্ধটা কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ কিন্তু বেশি। তাহলে ব্যাসার্ধ বেশি মানেই এই অংশের অভিকর্ষজ ত্বরণের মান কি কম। কারণ আমরা জানি জি সমান কত? অভিকর্ষজ ত্বরণ স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অভিকর্ষজ ত্বরণ। কথাটার মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যত বাড়বে অভিকর্ষজ ত্বরণের মান তত কমবে। তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণের মান কম, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজনও কিন্তু কি হয়? কম হয়। দেখো, সেটাই এখানে বলা হচ্ছে যে মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে কোনো স্থানের দূরত্ব কেন্দ্র থেকে অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি। যেহেতু ব্যাসার্ধ বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কমে। কেন? এই সূত্র থেকে পাচ্ছি, দেখো জি সমান কত? জি এম বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে জি। তাহলে ব্যাসার্ধ বাড়লে অভিকর্ষ ত্বরণ কমবে, তাই নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কম। ফলে বস্তুর ওজনও কি হয়? নিরক্ষীয় অঞ্চলে কম হয়, মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় অপেক্ষাকৃত। এরপর আসে দেখো পরের প্রশ্নে, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান চাঁদের অভিকর্ষজ ত্বরণের মানের সমান? জিজ্ঞেস করেছে। না, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান চাঁদের অভিকর্ষ ত্বরণের মানের 6 গুণ। উল্টো করে বলতে পারি, চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 6 ভাগ। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তুর ভর পৃথিবীতে 3 কেজি হলে চাঁদের পৃষ্ঠে ওই বস্তুর ওজন কত হবে? তাহলে বস্তুর ভর দেওয়া আছে পৃথিবীতে 3 কেজি, তাহলে ওজন কত হবে বলো? ওজন মানে কি? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। কেজি মানে এসআই পদ্ধতিতে ভর দেওয়া আছে, তাহলে এসআই পদ্ধতিতে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গুণ করো, কত পেলে? 29.4। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। ওজন বল, তাহলে ওজনের একক কি হচ্ছে? নিউটন। চাঁদের পৃষ্ঠে ওজন কত হবে? চাঁদের পৃষ্ঠে আমরা এক্ষুনি পেলাম অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগ, তাহলে ওজনও 6 ভাগ হবে। তাহলে 29.4 বাই 6 মানে 4.9 নিউটন। এটাই হলো চাঁদের পৃষ্ঠে ওই বস্তুর ওজন। নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে চাঁদে ও পৃথিবীতে পড়তে দিলে কোথায় বস্তুটি আগে পড়বে? দেখো, আমরা বলতেই পারবো ভূপৃষ্ঠে বস্তুটি তাড়াতাড়ি পড়বে। কেন? আমরা জানি পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের মান চাঁদের অভিকর্ষ ত্বরণের মানের 6 গুণ, মানে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 6 ভাগ। তাহলে চাঁদের অভিকর্ষ বলটাও পৃথিবীর অভিকর্ষ বলের 6 ভাগ। তাহলে নির্দিষ্ট উচ্চতা থেকে যদি একই বস্তুকে চাঁদে আর পৃথিবীতে পড়তে দাও, তাহলে চাঁদের ক্ষেত্রে ধীরে ধীরে পড়বে, ভূপৃষ্ঠে বস্তুটা তাড়াতাড়ি পড়বে, কারণ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বেশি। পরের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর 1 সেকেন্ড পরে বেগ 9.8 মিটার পার সেকেন্ড হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে অবাধে পতনশীল বস্তুর দ্বিতীয় সূত্রটা মনে আছে? সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও ক্রমাগত বাড়তে থাকে। তাহলে 1 সেকেন্ড পর বেগ যদি 9.8 মিটার পার সেকেন্ড হয়, 3 সেকেন্ড পর বেগ কত হবে? 3 × 9.8 মানে 29.4 মিটার পার সেকেন্ড। অবাধে পতনশীল কোনো বস্তুর ওজন কত হয়? দেখো, অবাধে পতনশীল কোনো বস্তুর ওজন সর্বদা 0 হয়। আমরা 3টে ক্ষেত্রে দেখি বস্তুর ওজন 0 হয়। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন 0 এবং কৃত্রিম উপগ্রহে কিন্তু বস্তুর ওজন 0 হয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠে অবাধে পতনশীল বস্তু কি ত্বরণ নিয়ে বা কত ত্বরণ নিয়ে নিচে পড়ে? পৃথিবী পৃষ্ঠে অবাধে পতনশীল বস্তু
অভিকর্ষীয় ত্বরণ নিয়েই নিচে নামে। অভিকর্ষীয় ত্বরণের মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? পরের প্রশ্নে আসি, দেখো, একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হয়? এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন। আমরা জানি দূরত্ব বাড়লে অভিকর্ষীয় ত্বরণের মান কমে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠি, আমরা পাহাড়ে উঠছি, তত কেন্দ্র থেকে দূরত্ব বাড়ছে, অভিকর্ষীয় ত্বরণের মান কমছে। তাহলে তোমরা বলবে, দিদি এবার যদি খনির মধ্যে ঢুকি বা পৃথিবীর মধ্যে কোনো গর্তে ঢুকি, গভীরতায় ঢুকি, তাহলে তো কেন্দ্র থেকে দূরত্ব কমছে, তাহলে এখানে অভিকর্ষীয় ত্বরণের মান বাড়ার কথা। কিন্তু এক্ষেত্রেও অভিকর্ষীয় ত্বরণের মান কমে। কেন বলো তো? যখন কোনো একটা বস্তু পৃথিবীর মধ্যে প্রবেশ করে কোনো একটা গর্তে বা গভীরতায়, তখন বস্তুটার উপর কিন্তু পৃথিবীর সমস্ত ভর আর বল প্রয়োগ করে না। যতটা গভীরতায় ঢুকলো, কেন্দ্র থেকে সেই পর্যন্ত যে ব্যাসার্ধের গোলক, সেটাই কিন্তু ওই বস্তুর উপর বল প্রয়োগ করে, যার ভর পৃথিবীর ভরের তুলনায় অনেক কম। তাই অভিকর্ষীয় ত্বরণের মানটাও কিন্তু এক্ষেত্রে কমে যাচ্ছে, কারণ আমরা জানি অভিকর্ষীয় ত্বরণ সমান G(M)/r²। এম যত কমবে, পৃথিবীর ভর যত কমবে, অভিকর্ষীয় ত্বরণের মানও তত কমবে। তাহলে কি দেখতে পেলাম? যে ভূপৃষ্ঠে কোনো একটা বস্তুর অভিকর্ষীয় ত্বরণের মান সর্বোচ্চ, উচ্চতাতে উঠলেও অভিকর্ষীয় ত্বরণের মান কমে, আর গভীরতায় ঢুকলেও কিন্তু অভিকর্ষীয় ত্বরণের মান কমে। সেটাই বলেছে, দেখো, একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন ক্রমশ কমতে থাকে। কেন? না, অভিকর্ষীয় ত্বরণের মানটা কমে। তাই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান কত? এটা কিন্তু 0। দেখো, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান 0 হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হবে? 0 হবে। পরের প্রশ্ন, অভিকর্ষীয় ত্বরণের মান কি ধ্রুবক হয়? না, অভিকর্ষীয় ত্বরণের মান ধ্রুবক নয়। এটা আমরা আগেই দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পৃথিবীর বেশি, তাহলে সেখানে ব্যাসার্ধ বেশি হওয়ার জন্য অভিকর্ষীয় ত্বরণের মান কম, ফলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কম, মেরু অঞ্চলে ওজন অপেক্ষাকৃত বেশি। আরও দেখা যায় যে অভিকর্ষীয় ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে কিন্তু কমে। আমি একটু আগেই বললাম, গভীরতার সঙ্গেও কিন্তু কমে। যত আমরা গভীরতায় প্রবেশ করি, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে প্রবেশ করি, তত কিন্তু অভিকর্ষীয় ত্বরণের মান কমে। আর পৃথিবীর ঘূর্ণনের জন্য কিন্তু অভিকর্ষীয় ত্বরণের মানের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, 1 নিউটন বল বলতে কি বোঝো? বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। তাহলে বলের একক হচ্ছে নিউটন, তাহলে 1 নিউটন সমান কি লিখতে পারি? ভর মানে 1 কেজি ইন্টু ত্বরণ মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকেই বলা হয় 1 নিউটন বল। একটা পাথরের টুকরোকে ওপর দিকে ছুঁড়ে দিলে সেটি নিচে ফিরে আসে কেন? কেন ফিরে আসে বলো দেখি। দেখো, তোমরা চিন্তা করো, পাথরের টুকরোকে ওপর দিকে ছুঁড়লাম, কি হবে? ওপর দিকে ছুঁড়ছি মানে কি? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, পাথরের টুকরোর বেগ কিন্তু ওপরের দিকে, তাহলে অভিকর্ষ বলের বিপরীতে পাথরের টুকরোটা গতিশীল হচ্ছে। এই জন্য কি হচ্ছে? তার বেগ ক্রমশ কমছে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে আর বস্তুটা তার বিপরীতে গতিশীল, তাহলে বেগ ক্রমশ কমছে। কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে আমরা কি দেখবো? বেগ মুহূর্তের জন্য 0 হয়ে যাবে। দেখো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পাথরটার বেগ কি হয়? মুহূর্তের জন্য 0 হয়। এই অবস্থায় পাথরটার উপর কিন্তু অভিকর্ষ বল নিচের দিকেই ক্রিয়া করে, ফলে এরপরে অভিকর্ষের প্রভাবে পাথরটা নিচের দিকে নেমে আসে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এমন একটা উদাহরণ দাও যেখানে বেগ 0 কিন্তু ত্বরণ আছে। তাহলে দেখো, এই যে একটা পাথরকে যখন ওপরে ছুঁড়লাম, তখন পাথরটা উঠতে 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 যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছলো, সেখানে তার বেগ মুহূর্তের জন্য 0 হয়, কিন্তু তখনও তার উপর অভিকর্ষীয় ত্বরণ কিন্তু কাজ করে। পরের প্রশ্ন, পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘোরে? দেখো, কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাবে বেগের অভিমুখ কিন্তু সবসময় পরিবর্তিত হয়। সূর্য আর পৃথিবীর মধ্যে কি বল কাজ করে? মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলের জন্যই পৃথিবীর বেগের অভিমুখ কিন্তু ক্রমাগত পরিবর্তিত হয় আর সূর্যের দিকে বেঁকে যায়। যেমন দেখো, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানে আছে সূর্য আর এখানে আছে পৃথিবী,
এটা সূর্য, এটা পৃথিবী, এদের মাঝখানে কি বল কাজ করছে? মহাকর্ষ বল। তাহলে এই যে মহাকর্ষ বলের জন্যই আমরা কি দেখতে পাচ্ছি? বেগের অভিমুখ দেখো পরিবর্তিত হচ্ছে। এখানে বেগের অভিমুখ কি? এই বৃত্তের স্পর্শক বরাবর। এখানে দেখো নিচের দিকে এই বৃত্তের স্পর্শক বরাবর। নিচে দেখো এই বরাবর। তাহলে এখানেও বৃত্তের স্পর্শক বরাবর, এখানেও হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে ক্রমাগত বেগের অভিমুখটা পরিবর্তিত হচ্ছে কেন? মহাকর্ষ বলের জন্য, তাই তো? পরের প্রশ্ন, মহাকর্ষ ও অভিকর্ষ এর মধ্যে দুটো পার্থক্য লেখো। দেখো, মহাকর্ষ আমরা কাকে বলি? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা বলি মহাকর্ষ বল। আর অভিকর্ষ ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রের অভিমুখী, কেন্দ্রাভিমুখী বা কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় অভিকর্ষ। অভিকর্ষ মহাকর্ষেরই তো একটা রূপ। মহাকর্ষ বল বস্তুকণা দুটোর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আর পৃথিবী পৃষ্ঠে বস্তুর উপর অভিকর্ষ বল বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, এটা আমরা কিন্তু দেখলাম, তাই তো? এবার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের কয়েকটা উদাহরণ দাও। আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। অর্থাৎ এক্ষেত্রে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে না থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা বল কাজ করছে। দেখো, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের একটা উদাহরণ। সমধর্মী বা বিপরীত আধানগ্রস্ত দুটো কণার মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বিকর্ষণ বা আকর্ষণ বল, এটাও স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আর চুম্বকের যে সমমেরুর মধ্যে বিকর্ষণ বা বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ বল, এটাও স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ। এরপর স্পর্শযুক্ত ক্রিয়াশীল বলের উদাহরণ দাও। এর উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, ওজন। কোনো একটা বস্তুকে যদি সুতোর সাহায্যে বেঁধে আঙ্গুলে আটকে তাকে যদি ঘোরানো হয়, সেটাও কিন্তু স্পর্শযুক্ত ক্রিয়াশীল বলের উদাহরণ। একটা বস্তু যখন অন্য একটা তলের সংস্পর্শে থাকে তখনই কিন্তু একমাত্র ঘর্ষণ বল কাজ করে, তখনই কিন্তু তার ওজন পাওয়া যায়, তাই তো? এছাড়াও কোনো একটা পাথরকে যদি সুতোর সাহায্যে আঙ্গুলে আটকে ঘোরানো হয় বৃত্তাকার পথে, সেটাও কিন্তু একটা স্পর্শযুক্ত ক্রিয়াশীল বলের উদাহরণ। উল্কা সাধারণত পৃথিবীর বুকে আছড়ে পড়ে না কেন? দেখো, উল্কা আসলে কি বলতো? এগুলো হচ্ছে গ্রহের টুকরো। ধ্বংসপ্রাপ্ত গ্রহের টুকরোগুলোকেই বলা হয় উল্কা, যা পৃথিবীর অভিকর্ষ বলের অধীনে যখন চলে আসে, তখন অভিকর্ষ বলের অধীনে আসছে মানে তীব্র বেগে কি হবে? পৃথিবীর দিকে ছুটে আসবে অভিকর্ষ বলের জন্য। এবং অভিকর্ষ বলের ক্রিয়ায় আসছে মানেই তার মধ্যে একটা অভিকর্ষীয় ত্বরণ কিন্তু ক্রিয়াশীল হবে এবং এই অভিকর্ষীয় ত্বরণ সহ গতিশীল হবে সেটা। পৃথিবীর কাছাকাছি যখন আসছে তখন উল্কার বেগ এত বেড়ে যাচ্ছে যে সাধারণত বায়ুর সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে তার ফলে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে এবং জ্বলে উঠছে। ফলে পৃথিবী পৃষ্ঠে পড়ার আগেই কিন্তু উল্কা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই উল্কা সাধারণত পৃথিবীর বুকে এসে আছড়ে পড়ে না। একটা পাথরের টুকরোকে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে যদি ছোঁড়া হয়, পাথরের গতিপথ কেমন হবে বলো তো? পাথরটিকে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বেগে ছুঁড়ে দিলে অভিকর্ষের প্রভাবে পাথরের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হবে এবং পাথরটা কি করবে? একটা বক্র পথ মানে বাঁকা পথ অনুসরণ করে একসময় ভূপৃষ্ঠে ফিরে আসবে। দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। মনে করো এই যে একটা পাথর, সেই পাথরকে দেখো, এই যে এটা অনুভূমিক মানে ভূপৃষ্ঠ আমার এইভাবে রয়েছে, সেই ভূপৃষ্ঠের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বেগে ছোড়া হয়েছে। তাহলে পাথরের উপর অভিকর্ষ বল দেখো নিচের দিকে কাজ করছে, তাহলে অভিকর্ষ ত্বরণও কিন্তু নিচের দিকেই কাজ করছে। কিন্তু এর গতির অভিমুখটা কোন দিকে? এদিকে। তাহলে এই যে অভিকর্ষ বলের ক্রিয়ায় দেখো গতির অভিমুখটা ক্রমাগত দেখো পরিবর্তিত হচ্ছে। দেখতে পাচ্ছ গতির অভিমুখ দেখো এখানে আরো পরিবর্তিত হলো, এখানে আরো পরিবর্তিত হলো এবং এক সময় এই পাথরটা কি হবে? ভূপৃষ্ঠে ফিরে আসবে। একটা বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে, উদাহরণ দাও। দেখো, এই উদাহরণটা আমরা আগেই বললাম যে কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ওপরের দিকে উল্লম্বভাবে ছোড়া হয়, তাহলে বস্তুটা যত ওপরে যাবে তত সেটির বেগ কিন্তু কমবে। কেন বলো তো? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তার বিপরীতে পাথরটা গতিশীল হয়েছে, তাহলে অভিকর্ষ বল তার বেগকে বাধা দেবে, ফলে তার বেগ ক্রমশ কমবে এবং এটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে বস্তুটার বেগ কিন্তু মুহূর্তের জন্য কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বেগ শূন্য, কিন্তু তখনও তার উপর অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে। অভিকর্ষ বল তো তখনও কাজ করছে, তাহলে অভিকর্ষীয় ত্বরণও কাজ করছে। দেখো, কিন্তু সেই মুহূর্তে বস্তুর উপর অভিকর্ষীয় ত্বরণ ক্রিয়াশীল থাকবে, যার অভিমুখ হবে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এটা হলো একটা উদাহরণ যেখানে একটা বস্তুর বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে। পরের প্রশ্ন দেখো,
দুটি সমান ভরের বস্তুকণা পরস্পর থেকে একই দূরত্বে অবস্থিত। ওই কণাটিকে প্রথমে বায়ুতে এবং পরে জলের মধ্যে ডুবিয়ে রাখা হলো। মহাকর্ষ বলের কি কোনো পরিবর্তন ঘটবে? না, মহাকর্ষ বলের কোনো পরিবর্তন ঘটবে না। কারণ আমরা জানি মহাকর্ষ বল F সমান কত? G m1m2/r²। এখানে এই যে জি মহাকর্ষীয় ধ্রুবক, তাকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। কেন? যে মাধ্যমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। তাই এক্ষেত্রে মহাকর্ষ বলের পরিবর্তন ঘটবে না মাধ্যম পরিবর্তিত হলেও। একবার বায়ুতে রাখছো, একবার জলে রাখছো, কিন্তু মহাকর্ষ বলের পরিবর্তন ঘটবে না। নিউটনের মহাকর্ষ সূত্র সর্বজনীন। সর্বজনীন মানে কি? এটা ছোট, বড়, পার্থিব বা পৃথিবীর উপর অবস্থিত যে কোনো বস্তু বা জ্যোতিষ্ক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই আকর্ষণ বলটা কিন্তু বস্তুর প্রকৃতি, এদের মধ্যবর্তী মাধ্যম, উষ্ণতা, অন্য কোনো ভৌত অবস্থা কারোর উপর নির্ভর করে না, তাই এটাকে বলা হয় সর্বজনীন। মহাকর্ষ ধ্রুবকের মান জি এর মানও সর্বত্র স্থির। স্থান ভেদে বা বস্তুকণা দুটোর মাঝখানে কি মাধ্যম আছে তার উপর জি এর মান নির্ভর করে না। তাই বস্তুকণা দুটোকে বায়ুতে রাখলে ওদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে, কণা দুটোকে জলের মধ্যে একই ব্যবধানে রাখলেও তাদের মধ্যে একই মহাকর্ষ বল ক্রিয়া করবে। তাহলে মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্ন, গাউসীয় পদ্ধতিতে তড়িৎ আধানের এককের নাম কি? সিজিএস পদ্ধতিতে কি বলা হয়? গাউসীয় পদ্ধতি। গাউসীয় পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব। এখানে 1 কুলম্ব তড়িৎ আধান বলতে কি বোঝো? এটা নিয়ে আমরা পার্ট 2তেও আলোচনা করেছিলাম প্রশ্নটা নিয়ে। এখানে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে কথাটা কিন্তু বলতে হবে। কেন বলতো? যে এখানে মাধ্যমের পরিবর্তন হলে জি এর মানের যেমন কোনো পরিবর্তন হয় না মহাকর্ষ সূত্রে, কিন্তু কুলম্বের সূত্রের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক কে এর মান কিন্তু মাধ্যমের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তাই এখানে 1 কুলম্বের সংজ্ঞা বলতে গেলে বলতে হবে দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, এটা উল্লেখ করতে হবে, 1 মিটার দূরে রাখলে যদি এরা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে বলা হয় 1 কুলম্ব আধান। 1 ইএসইউ তড়িৎ আধান বলতে কি বোঝো? এই প্রশ্ন লেখার সময়ও কিন্তু শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে কথাটা উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপার তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। দুটো অন্তরক পদার্থের নাম লেখো। দুটো অন্তরক পদার্থ আমরা বলতে পারি কাঁচ, রবার, এগুলো অন্তরক পদার্থ, মানে এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতা হয় না বললেই চলে প্রায়। দুটো অর্ধ পরিবাহীর নাম লেখো। অর্ধ পরিবাহী কাদের বলে? যাদের পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, তাই তো? দুটো অর্ধ পরিবাহী কে কে? জার্মেনিয়াম এবং সিলিকন। ধাতুগুলো কেন তড়িতের সুপরিবাহী হয় বলতো? তড়িতের সুপরিবাহী হওয়া মানেই হচ্ছে সেখানে মুক্ত ইলেকট্রন বেশি থাকতে হবে। তাহলে ধাতুগুলোতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকার জন্যই কিন্তু এরা তড়িৎ সুপরিবাহী হয়। ধাতু ক্ষেত্রে আমরা দেখব এর সর্ববহিস্থ কক্ষপথে মূলত একটা বা দুটো ইলেকট্রন থাকে, যেগুলো কিন্তু সহজেই ওই কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে মুক্ত ইলেকট্রন সৃষ্টি করতে পারে। তাই ধাতুগুলো তড়িতের সুপরিবাহী হয়। অন্তরিত পরিবাহী বলতে কি বোঝো? অন্তরিত মানে হচ্ছে, দেখো, কোনো পরিবাহীর ওপর যদি অন্তরকের আবরণ দেওয়া থাকে, যেমন তারগুলো, তারের উপর একটা কি থাকে? কোটিং দেওয়া থাকে না, যার ফলে আমরা তারে হাত দিলে শক খায় না। তাহলে এই যে কোনো একটা পরিবাহীর উপর যে অন্তরকের আবরণ দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে সেই পরিবাহীকে বলা হয় অন্তরিত পরিবাহী। এবার বলছে, দেখো, ইলেকট্রিক ফ্যান বা লাইটের সুইচ তৈরি করতে যে অন্তরক ব্যবহার করা হয় তার নাম লেখো। ইলেকট্রিক ফ্যান বা লাইটের সুইচ তৈরি করতে কোন অন্তরক ব্যবহার করা হয় বলো? বেকেলাইট। পরের প্রশ্ন, কাঠ ও কাঁচের মধ্যে ঘর্ষণের ফলে কাঠে কোন প্রকার তড়িতাধান উৎপন্ন হবে? দেখো, আমি তোমাদের স্থির তড়িৎ শ্রেণীটা আগের দিন পড়িয়েছিলাম, সেখানে 12টা পদার্থের নাম বলা হয়েছিল, মনে আছে? পশম, কাঁচ, কাগজ, রেশম। প কা কা রে। কা মা ধা এ, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট। গা এ রসে, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। মনে আছে? তাহলে দেখো, পশম, কাঁচ, তাহলে কাঁচ ওপরে আছে, তারপরে কাগজ, রেশম, তারপরে কাঠ। তাহলে ওপরে কে আছে? কাঁচ, তাহলে কাঁচে ধনাত্মক আধান সৃষ্টি হবে। দেখো, কাঠ ও কাঁচের মধ্যে ঘর্ষণের ফলে কাঠে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, মানে কাঁচে ধনাত্মক আধান সৃষ্টি হবে। স্থির তড়িৎ শ্রেণীতে যেটা উপরে থাকবে সেখানে ধনাত্মক আধান সৃষ্টি হয়, যেটা নিচে থাকবে সেখানে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কাঁচ তড়িতের কুপরিবাহী কেন? কুপরিবাহী মানেই সেখানে মুক্ত ইলেকট্রন নেই, তাই কুপরিবাহী।
কাঁচের পরমাণুতে ইলেকট্রনগুলো শিথিলভাবে আবদ্ধ থাকে না, তাই কাঁচের পরমাণু থেকে সহজে ইলেকট্রনকে আলাদা করা যায় না, ফলে মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না, তাই কাঁচ তড়িতের কুপরিবাহী। মানুষের দেহ বিদ্যুতের সুপরিবাহী না কুপরিবাহী? মানুষের দেহ কিন্তু বিদ্যুতের সুপরিবাহী, তাই আমরা শক খাই, কারণ আমাদের মধ্যে দিয়ে আধান মাটিতে চলে যায়, তাই আমরা শক খাই। তাই বলা হয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে হাত দেওয়ার আগে রবারের চটি পায়ে পরে নিতে, তাই তো? কেন বলো তো? যাতে আমাদের দেহটা মাটির সংস্পর্শে না থাকে, তাহলে আধান যদি যাওয়ার চেষ্টা করেও তাহলে রবারের চটিতে আটকে যাবে, ফলে আধান যাবে না, ফলে আমরা শক খাবো না। আর যদি খালি পায়ে থাকি তাহলে আধান যাওয়ার পথ পাবে, আধান আমাদের শরীরের মধ্যে দিয়ে মাটিতে চলে যাবে, ফলে কি হবে? আমরা শক খাবো। তাই বলা হয় রবারের চটি পরে তবে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে হাত দিতে। জল হাতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ছুঁতে কিন্তু বারণ করে, তাই না? নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটির নাম কি? দেখো, নিউক্লিয়াসে অবস্থিত আধানহীন কণাটার নাম হচ্ছে নিউট্রন। নিউট্রনের কোনো আধান নেই, নিউট্রন আধানহীন কণা। নিউট্রন বিহীন একটা পরমাণুর নাম লেখো। দেখো, নিউট্রন বিহীন একটা পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এটা হচ্ছে 1H1, মানে এর প্রোটন সংখ্যা কত? 1। আর ভর সংখ্যা 1, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে প্রোটন প্লাস নিউট্রন থেকে যদি প্রোটন বাদ দাও, কত হচ্ছে? 1 - 1 = 0, তাহলে এখানে নিউট্রন নেই, তাই বলা হচ্ছে এটা নিউট্রন বিহীন একটা পরমাণু, প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। তাহলে এই পর্যন্ত তোমরা পড়া রেডি করো। এরপর দিন আমরা অধ্যায় 2.1 পদার্থের প্রকৃতি এর প্রথম অংশে পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।